আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণার পর অর্ধশতাধিক দেশ বাণিজ্য আলোচনা শুরু করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট এই তথ্য জানিয়েছেন। তবে বেসেন্ট বা অন্য কোনো মার্কিন কর্মকর্তা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা দেশগুলোর নাম এবং সমঝোতা আলোচনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। একসঙ্গে এত বেশি সংখ্যক দেশের সঙ্গে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়াটা হবে সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কতদিন ধরে এই আলোচনা চলবে সে বিষয়টিও স্পষ্ট নয়। কমার্স সেক্রেটারি অবশ্য কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন, দর কষাকষিতে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে এ বিষয়ে করণীয় নির্ধারণে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে প্রতিদিন উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। রোববারও পর্যালোচনা বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। আগের দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে আমেরিকায় 2টি চিঠি আসবে বাংলাদেশ থেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি চিঠি পাঠাবেন সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরেকটি চিঠি দেবেন আমেরিকার বাণিজ্য দপ্তর USTR-কে। তবে এর মধ্যে নতুন একটি তথ্য যোগ করেছেন ট্রাম্পের মিত্র ইলন মাস্ক। আমেরিকা ও ইউরোপের মধ্যে একটি শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই ট্যারিফ আরোপের মধ্যেই মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও পাবলিক পলিসির অধ্যাপক জাস্টিন ওলফার্স নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে উল্লেখ করেছেন, 2016 সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে গড়ে শুল্কের হার ছিল প্রায় 1.5%। এরপর তিনি ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওয়াশিং মেশিন, সৌর প্যানেল এবং চীনের অনেক পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিলেন। জো বাইডেন কিছু শুল্ক বহাল রেখেছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির ফলে বর্তমান শুল্কের হার 2016 সালের তুলনায় প্রায় 15 গুণ বেশি হয়ে গেছে। গাণিতিকভাবে হিসাব করলে এর ফলে শুল্কজনিত কষ্ট 225 গুণ বেড়ে গেছে। এটি ট্রাম্পের প্রথম দফার শুল্ক বৃদ্ধির খরচের চেয়ে 50 গুণের বেশি। এসব নিয়ে দেশের ভিতরে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় আছে। দেশব্যাপী বিশাল বিক্ষোভ হয়েছে শনিবার, হাজারো মানুষ অংশ নিয়েছেন তাতে। এর বাইরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠক দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব বিস্তার করবে তাও আজকের আলোচনায় করার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ইকোনমিক্স ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বড় একটা অংশ জুড়ে আমরা ট্যারিফ এবং এর প্রভাব বিশ্বব্যাপী কী পড়ছে, বাংলাদেশ তো বটেই, বিশ্বব্যাপী কী পড়ছে এবং আমেরিকানদের জীবনে কেমন প্রভাব ফেলবে সেটি আলোচনা করার চেষ্টা করব। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি ইকোনমিক্স ও ফাইন্যান্সের শিক্ষক। আপনার কাছে জানতে চাই, ট্যারিফ নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে, এটি কার্যকর অনেকাংশ হয়ে গেছে এবং দর কষাকষির একটি বিষয় আমরা আলোচনা করছিলাম আগে থেকে, যে এটি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দর কষাকষির একটি অস্ত্র। এই অস্ত্র কতটা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন? দেখুন, আমি মনে করছি এই অস্ত্রটি কার্যকর হবে না। এটা আমেরিকান ইকোনমিকে দুর্বল করবে এবং সাথে সাথে সারা বিশ্বের ইকোনমিকে দুর্বল করবে। আপনি জানেন, যখন ডোনাল্ড ট্রাম্প 2 তারিখে লিবারেশন ডেতে এই ট্যারিফ ইম্পোজের কথা বলছিলেন, তখনই স্টক মার্কেটে স্লাম্প হয়েছে। পরের দিন স্টক মার্কেট ড্রপ করেছে 4%। তো এগুলো হলো ইন্ডিকেটর কিভাবে ইকোনমিক এগুচ্ছে। অলরেডি আমরা কিন্তু এমন একটা অবস্থায় আছি, ট্যারিফের আগেই একটা স্ট্যাগফ্লেশন সিচুয়েশন আছে, যে ইকোনমিক গ্রোথ হচ্ছে না কিন্তু প্রাইস কেবল বেড়ে যাচ্ছে। এটার সাথে একটা হিস্টোরিক্যাল কানেকশন আছে। আপনি জানেন যে আমেরিকাতে 1913 সালে প্রথম ফেডারেল ইনকাম ট্যাক্স আরোপ করে। তার আগে কিন্তু আমেরিকা তার ইন্টারনাল খরচ এই ট্যারিফের মাধ্যমে করতো, কিন্তু যখন ফেডারেল ইনকাম ট্যাক্স আরোপ করে তখন ট্যারিফ কমিয়ে দেয়। তো ডোনাল্ড ট্রাম্পের হিস্টোরিক্যাল একটা তার যদিও ভয় আছে, সে প্রায় কিন্তু ওই 1913-এর ফেডারেল ইনকাম ট্যাক্সের কথা বলে আর কি। আমি যদি আপনাকে একটা জাস্ট অর্থনীতির একটা সূত্র আছে, ডেভিড রিকার্ডো 17th সেঞ্চুরিতে, উনি বলেছিলেন থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আমাদের যখন আমরা ব্যালেন্স অফ পেমেন্ট দেখি, একটা অ্যাকাউন্ট বলে কারেন্ট অ্যাকাউন্ট। অফকোর্স কারেন্ট অ্যাকাউন্টে আমি যদি 2024 সালের একটা ফিগার আপনাকে দেই, আমেরিকা সারা বিশ্ব থেকে ইম্পোর্ট করেছিল $4.8 ট্রিলিয়ন গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটা কারেন্ট অ্যাকাউন্ট।
আর ইম্পোর্ট করেছে 5.9 ট্রিলিয়ন উইথ এ ট্রেড ডেফিসিট অর কারেন্ট ডেফিসিট উইথ 1.1 ট্রিলিয়ন ডলার। কিন্তু সেই 1.1 ট্রিলিয়ন ডলার আমেরিকা পূরণ করে নিয়েছে। সারা বিশ্বের লোকজন আমেরিকান অর্থনীতিতে ইনভেস্ট করেছে, আমেরিকান সিকিউরিটি কিনেছে। আপনি যদি একই বছরে দেখেন যে এটার সাথে কারেন্ট অ্যাকাউন্টের সাথে একটা বাজেট ডেফিসিটের কানেকশন আছে। 2024-এ যেখানে আমাদের ন্যাশনাল স্পেন্ডিং ছিল 30.1 ট্রিলিয়ন ডলার আর আমাদের ইনকাম ছিল 29 ট্রিলিয়ন ডলার। তার মানে এখানেও ডেফিসিটটা হলো 1.1 ট্রিলিয়ন ডলার। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমেরিকানরা স্পেন্ড করছি মোর দেন আমরা আর্ন করছি, এবং আমরা ডিফারেন্সটা 1.1 ট্রিলিয়ন ডলার আমরা বড় করছি ফ্রম দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এখন কথা হলো যে আমাদের ইন্টারনাল এই যে আমরা বাজেট ডেফিসিট হচ্ছে, এই বাজেট ডেফিসিট গুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? আপনার জাস্ট একটা ফিগার দিচ্ছি যে বাজেট ডেফিসিট এখন কারেন্টলি 2 ট্রিলিয়ন ডলার, যেটা রাফলি 6% অফ ইউএস ন্যাশনাল ইনকাম। এখন এই হিউজ বাজেট ডেফিসিটটা কেন হচ্ছে? কারণ আপনি জানেন 2017-এ ডোনাল্ড ট্রাম্প এই যে একটা টেম্পোরারি ট্যাক্স রিবেট অথবা ট্যাক্স কাট করেছেন, এবং ট্যাক্স কাট সাধারণত ধনীদেরকে ফেভার করে। এবং এখন একটা কথা হচ্ছে যে উনি ট্রেড ট্যারিফ বাড়িয়ে উনি 6 ট্রিলিয়ন ডলার ইনকাম করবেন হিসাবটা দেন, কিন্তু যে ট্যাক্স ব্রেক যা দেওয়া হয়েছে এটাকে যদি কন্টিনিউ করে, যেটা টেম্পোরারি ছিল, এটাতে 7 ট্রিলিয়ন ডলার মানে ওদেরকে, মানে যারা ট্যাক্স বেনিফিট পাবে 7 ট্রিলিয়ন ডলার ওদেরকে দেওয়া হবে। তার মানে ধনীদেরকে উনি 7 ট্রিলিয়ন ডলার দিয়ে আর 6 ট্রিলিয়ন ডলার উনি ট্যাক্সের মাধ্যমে আনতে যাচ্ছেন। এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। যখন আপনি ট্যাক্স রেট লোয়ার করেন, এটা বেনিফিশিয়ারি হয় বিলিয়নাররা, মানে উচ্চ আয়ের লোকজন। কিন্তু যখন আপনি ট্যারিফ আরোপ করেন, এইটার প্রাইস কিন্তু আমরা সবাই পে করে, লোয়ার ক্লাস, তারপর মিডল ক্লাসের লোকজন। তো আলটিমেটলি আমার অ্যানালাইসিস হলো এইটা বুমেরাং হবে, এটা আমেরিকার জন্য ভালো হবে না, রেস্ট অফ দি ওয়ার্ল্ডের জন্য ভালো হবে না। এখন উনি মনে করছেন, ট্রাম্পটা বলছেন যে এটা ওষুধের মতো, এটা কুইনান কিছুদিন খেতে পারতে ঠিক হয়ে যায় না। হি ইজ ডেড রং অন দিস থিং। হিস্ট্রি এক কথা বলে না, অর্থনীতির সূত্র এক কথা বলে না। আর উনি হয়তো ভাবছেন যে উনি সমস্ত পাওয়ার দিয়ে সারা দুনিয়াকে ধুমকি দিবেন। আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডা ওরা ট্রেড ব্যালেন্স, মানে ট্রেড ইউনিয়ন করতে যাচ্ছে, যাতে ওরা ওদের মধ্যে নিজেদের মধ্যে ট্রেড করে মানে সার্ভাইভ করতে পারে। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ওদেরকে থ্রেট করেছে যে এটা করতে পারবে না। কিন্তু আমেরিকা তো নিজের দেশের বাইরে গিয়ে সারা দুনিয়াকে চালনা করতে পারবে না। নতুন করে ট্রেডিং ব্লক ক্রিয়েট হবে, লোকজন নিজেদের মধ্যে ওরা ট্রেড করবে, তারা বেনিফিটেড হবে, আলটিমেটলি আমেরিকা লুজার হবে। আপনি জাস্ট আরেকটা স্টেট দিয়ে আমি শেষ করবো। এই যে যখন আমেরিকা ট্যারিফ ইম্পোজ করলো, সাথে সাথে কিন্তু রিটেল ট্যারিফ কিন্তু শুরু করে দিয়েছে, চায়না শুরু করে দিয়েছে, অন্যান্য দেশগুলো শুরু করে দিয়েছে। তার মানে আমরা যে উদ্দেশ্যে চাচ্ছি যে ট্যারিফের মাধ্যমে ইনকাম করব, তাতে তো আমাদের এক্সপোর্টও ইম্প্যাক্টেড হবে। আমরা যখন 1.1 ট্রিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে আছি গুডস এন্ড সার্ভিসেস, সেই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে কিন্তু আমরা আরো আমাদের একই অবস্থায় থাকবে, কারণ আমাদের ইম্পোর্ট কমে যাবে, এক্সপোর্টও কমে যাবে। সুতরাং এটা নো উইন উইন সিচুয়েশন ফর এনিওয়ান, এবং এটা স্টপ হওয়া দরকার। আমি মনে করি যে এই ন্যাশনালিস্টরা এখন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বসেছে, ওরা কিছু কিছু অদ্ভুত থিওরি আছে, সেই থিওরি কখনো কাজ করেনি আমেরিকাতে। আমেরিকান কিন্তু এইটাও না, 17th সেঞ্চুরি 1860 তো প্রথম ট্যারিফ ইনক্রিজ করা হয়েছিল 50%, তখনও কিন্তু এটা কাজ করেনি। এটা একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন ছিল। যে লোক উইলিয়াম ম্যাকেনলি এই বিল এনেছিলেন ট্যারিফ বাড়ানোর, উনি ছিলেন কংগ্রেসম্যান, উনি পরে অবশ্য প্রেসিডেন্ট হয়েছেন, হি লস্ট হিজ জব। তখন রিপাবলিকানরা তাদের মানে কংগ্রেসে ওদের মেজরিটি হারিয়েছে। এটার অনেক ধরনের ইমপ্লিকেশন হবে, ইন্টারনাল মানে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল অর্থনীতি ছাড়াও রাজনৈতিকভাবে এটার একটা নেগেটিভ ইমপ্লিকেশন হবে রিপাবলিকানদের জন্য। আমি ঠিক বুঝতে পারছি না ওদের আইডিয়াটি কি, কে এটা চিন্তা করছে, ওদের স্ট্র্যাটেজিস্টটা আমার আসলে মাথায় আসে না। হাসান ফেরদৌস ভাই হয়তো পলিটিক্যাল সেক্টর ভালো বলতে পারবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস।
যেটি আমরা শুনছিলাম যে প্রফেসর ডক্টর কবির হাসান পরিসংখ্যানের দিক থেকে একেবারে তুলনামূলক চিত্রটা আমাদের সামনে তুলে ধরছিলেন। একটা কথা খুবই পরিষ্কার, সেটি হলো অর্থনীতি এবং অর্থনীতিবিদরা বলছেন এইখানে লাভ হবে না। এবং অন্যদিকে আপনি ইতিহাস যদি আমরা দেখি, সেখানেও দেখা গেছে যে এই ধরনের ট্যারিফ আরোপ ভালো কিছু বয়ে আনেনি। রাজনৈতিকভাবেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। অর্থনীতি, রাজনীতি, ইতিহাস সব দিক বিবেচনা করে যদি এখানে ইতিবাচক কিছু না পাওয়া যায়, এটা তো ঠিক যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তাকে কেন্দ্র করে যারা আছেন তারা একেবারেই কোনো লাভ ছাড়া এই কাজটি করার কথা নয়। কোন কারণে আসলে এত কিছু নেতিবাচক হওয়ার পরও তারা কাজটি করছেন বলে আপনি ধারণা করছেন? খুব ভালো প্রশ্ন। প্রফেসর সাহেব একই প্রশ্ন করেছেন যে কেন, কোত্থেকে অদ্ভুত আইডিয়া তিনি পেলেন। উত্তরটা আছে কিন্তু। ট্রাম্প সাহেবের ট্রেড অ্যাডভাইজার হচ্ছেন গিয়ে পিটার নাভারো। আগেও ছিলেন 17 সালে, এবারও তিনি পিটার নাভারো। তার একটি বই আছে, বইটি 2011 সালে লেখা, ডেথ বাই চায়না নামে। এই বইটা হচ্ছে গিয়ে তার সকল তাত্ত্বিক বিশ্লেষণের উৎস। এবং ইন্টারেস্টিং, এখানে তিনি নিজেকে ছদ্মনামে ব্যবহার করেছেন অ্যাজ সোর্স। বিশেষজ্ঞ হিসেবে তিনি একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছেন, যে কাল্পনিক চরিত্র দিয়ে তিনি তার বক্তব্যকে জাস্টিফাই করছেন। আবার বলবো, এটার নাম ডেথ বাই চায়না। এখন আপনি যে প্রশ্ন করেছেন সেটা খুব সিগনিফিকেন্ট, যে ট্রাম্প কি একদমই গর্ধ? তিনি কেন এই কাজটা করতে গেলেন? এটা বুঝতে হবে যে ট্রাম্প সাহেব আজকে থেকে না, কিন্তু ট্রাম্প সাহেব 1980 সাল 81 সাল থেকে বলে আসছেন যে আমাদের ট্যারিফ বাড়াতে হবে। আমেরিকাকে তার পুনর্গড়ি ফিরে বলে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এক্সপ্যান্ড করতে। ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে এটা কি? ধরো আমাদের জামা, গার্মেন্ট সেক্টর, লোহা, গাড়ি, নানা রকম স্টিল, অ্যালুমিনিয়াম ইত্যাদি। যতক্ষণ না পর্যন্ত আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ছে, ট্রাম্প সাহেবের চোখে ভাসছে যে একসময় ধরা যাক ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া খুব রমরমা ছিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সব শেষ হয়ে গেল। তিনি আবার আমেরিকার যে স্বপ্নযুগ ফিরিয়ে আনতে চান, এবং সে কারণে তিনি ট্যারিফ মানে যেটাকে আমরা বলছি ট্যাক্স আরোপ করছেন, মূলত ব্যারিয়ার হিসেবে, দেয়াল হিসেবে। এটা কিন্তু আমরা, আমার থেকে ভালো বলতে পারেন প্রফেসর সাহেব, আমরা কিন্তু 50-60 দশকে আমরাও কিন্তু ট্যারিফ আরোপ করতাম, শুল্ক আরোপ করতাম আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। এটাকে আমরা বলি সংরক্ষণবাদ। নিজের ইন্ডাস্ট্রি ভারতে মনে করা যায়, অ্যাম্বাসেডর গাড়ি, অন্য কোনো গাড়ি ইম্পোর্ট করা যাবে না, করলে তোমাকে অনেক টাকা পে করতে হবে। বা অনেক সময় ক্ষতিকর প্রোডাক্ট আমরা যাতে ইম্পোর্ট না হয় সেজন্য আমরা অনেক হাই ট্যাক্স করি। যেমন আমাদের দেশে হুইস্কি ইম্পোর্ট করা বারণ নয়, হুইস্কি ইম্পোর্ট করলে তোমাকে 600% ট্যাক্স দিতে হবে। ইমাজিন করো, তুমি একটা জ্যাক ড্যানিয়েল তুমি কিনতে গেলে তোমাকে 600% ট্যাক্স ইম্পোজ করতে। কেমন? তো ডোনাল্ড ট্রাম্প সাহেব চাইছেন সেই পুরনো ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র ফিরে আনবার জন্য তিনি এই ব্যারিয়ারটা তৈরি করছেন। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে পৃথিবী অনেক বদলে গেছে। পৃথিবী 60-এর দশকে পড়ে নেই। আমরা একটা গ্লোবালাইজ ভিলেজে বাস করি, যেখানে আমরা ইন্টিগ্রেটেড। হোয়াট ইজ ইকোনমিক ইন্টিগ্রেশন? মানে হচ্ছে যে আমরা একে অপরের রিলেটিভ অ্যাডভান্টেজকে ব্যবহার করি। আমরা এই গ্রুপ কেন করি? এই যে আমরা ইকোনমিক জোন কেন করি? কান্ট্রি এ কোনো ক্ষেত্রে ভালো, কান্ট্রি বি কোনো ক্ষেত্রে ভালো, কান্ট্রি সি কোনো ক্ষেত্রে ভালো। আমরা একে অপরের ভালোটাকে ব্যবহার করি, প্রত্যেকের জন্য উপকারী হয় এমন কাজ করি। একটা এক্সাম্পল দিই আমি। আমেরিকার জিএম মনে করো, সবচেয়ে বড় কার ম্যানুফ্যাকচারার জিএম, জেনারেল মোটরস। তাদের বড় ফ্যাক্টরি কোথায়? আমেরিকা না, কিন্তু মেক্সিকোতে। আমেরিকান গাড়ি তৈরি হচ্ছে মেক্সিকোতে, কিন্তু যেই জিনিসপত্র তৈরি হচ্ছে তা কি মেক্সিকোর? তা তো না। তার কোনোটা আসছে আমেরিকা থেকে, কোনোটা আসছে কানাডা থেকে, অন্য দেশ থেকেও আসছে। এবং এই একই গাড়ি, যে গাড়ি মেক্সিকোয় তৈরি হচ্ছে, সেই গাড়ি কমপক্ষে 8 বার বর্ডার ক্রস করে। একবার মেক্সিকো থেকে আমেরিকায়, আমেরিকা থেকে কানাডা, কানাডা থেকে মেক্সিকো, 8 বার বর্ডার ক্রস করে। এবং যদি এই নিয়ম অব্যাহত থাকে, প্রতিবার যখন গাড়ির এই আনফিনিশ গাড়িটা বর্ডার ক্রস করবে, প্রতিবার তোমাকে ট্যারিফ পে করতে হবে। তার মানে কি দাঁড়ালো? গাড়ির দাম অনেক বেড়ে, কত বাড়বে? 15,000 টাকা বেড়ে যাবে। প্রতিটি আমেরিকান হাউস হোল্ড এই ট্যারিফের কারণে, প্রতিটি আমেরিকান হাউস হোল্ড, কারণ দাম বেড়ে যাবে কনজিউমার গুডসের। এক্সাম্পল দিয়ে, একটা আভোকাডোকে আমেরিকা বানায়, আমাদের ক্লাইমেটই অ্যালাউ করে না আভোকাডো বানানোর জন্য। আমরা কি বানানা বানাই? আমাদের ক্লাইমেটই অ্যালাউ করে না। তার যখন বোঝ করা হয় ট্যারিফ, তার মানেটা কি? এই ট্যারিফটা আমরা যারা কনজিউমার, তাদেরকে পে করতে হবে। কেমন?
অ্যাভোকাডো আসে সেন্ট্রাল আমেরিকা থেকে বা মেক্সিকো থেকে, দক্ষিণ আমেরিকা থেকে আসে, এবং প্রতিটি হাউসহোল্ডকে বছরে প্রায় $2100 বাড়তি পে করতে হবে। যে স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং কবির স্যার ভালো বুঝিয়ে বললেন যে এটা কখনোই বাস্তবসম্মত হবে না। এখন তিনি আশা করছেন যে, তিনি বলছেন যে তোমরা আমার দেশে এসে বানাও, কোনো সমস্যা নেই, প্রডিউস তোমাদের প্রোডাক্ট তোমরা উৎপাদন করো, কিন্তু আমার দেশে এসে করো, কোনো ট্যালেন্ট লাগবে না। কেমন এটা প্রস্তাব, এবং হয়তো কিছুটা তিনি লাভ পাবেন। উনি আশায় আছেন যে চাপ দিয়ে হোক, নেগোশিয়েট করে হোক, তিনি বিদেশের কোম্পানিগুলিকে আমেরিকায় তাদের প্রোডাক্ট প্রডিউস করবার জন্য এনকারেজ করতে পারেন, তিনি নানা রকম ইনসেন্টিভ দেবেন। যেমন তাইওয়ান অলরেডি বা আমেরিকায় চিপস বানানোর জন্য, সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য $1 বিলিয়ন ইনভেস্ট অ্যানাউন্স করেছে, এরকম কয়েকটা কোম্পানি ইনভেস্ট করেছে। কিন্তু যেই ডেফিসিটের কথা বলছি আমরা, অলমোস্ট $1 ট্রিলিয়ন ডেফিসিট, সেটা কি এই চিপ বানানো কোম্পানি দিয়ে ওভারকাম করা সম্ভব হবে? সম্ভব হবে না। তার চেয়ে বড় কথা, যেটা কবির স্যার খুব ভালো বুঝিয়ে বললেন, যে গ্লোবাল ট্রেড ওয়ার শুরু হবে, তার ফলে প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হবে। সব দেশে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন একলা আমেরিকা লাভবান হবে কোত্থেকে? আমেরিকা তখনই লাভবান হয় যখন অন্য দেশ সবল অবস্থা থাকে। আমি কখন ইম্পোর্ট করবো আমার কাছ থেকে? যখন আমার ইকোনমিটা অনেক স্ট্রং। কিন্তু আমার ইকোনমি দুর্বল হয়ে পড়ে, আমি ইম্পোর্ট করবো কোত্থেকে? প্রাইস হাই মানে ডিমান্ড কম হয়ে যাওয়া। যে কারণে বাংলাদেশের কথা বলছি একটু আগে, আমরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ফল করতে পারে কেন? ডিমান্ড যদি কমে যায়, আমাদের এক্সপোর্টও কমে যাবে, আমাদের আয়ও কমে যাবে। ফলে ইটস এ ক্রেজি আইডিয়া, যা কারো জন্য সুফল বয়ে আনবে না। জি, এই প্রসঙ্গে হাসান ফেরদৌস আরেকটু আপনার কাছে জানতে চাই, যখনই ট্যারিফ আরোপ হলো, বৈশ্বিক একটা প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি, কিন্তু দেশের ভিতরেও প্রতিক্রিয়া হচ্ছে, এবং কংগ্রেসের ক্ষমতা নিয়ে কথা উঠছে যে ট্যারিফ আরোপটা কি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা উচিত নাকি এটা কংগ্রেসের হাতে ন্যস্ত করা উচিত, এমন একটি বিতর্ক আসছে। আপনার কাছে কি মনে হয় যে ট্যারিফ আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের থাকা উচিত, না কংগ্রেস যে বলছে, অনেক ডেমোক্রেটরা বলছে যে এটি কংগ্রেসের হাতে ফিরিয়ে দেওয়া উচিত? ট্যারিফটা প্রেসিডেন্ট আরোপ করছেন একটি জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে। আমেরিকায় জরুরি অবস্থা বিরাজ করছে, তিনি বলছেন এই আইনকে ব্যবহার করে তিনি ট্যারিফ ইউনিল্যাটারালি এককভাবে আরোপ করছেন নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু এই কাজটা করার কথা কংগ্রেসের কাজটা করার কথা। কিন্তু লক্ষ্য করে দেখবে যে ইতিমধ্যে হাউসে এবং সিনেটে বাইপার্টিজান প্রস্তাব উঠেছে। কংগ্রেস সিনেটে চাক গ্রাসলি, one of the most senior most Republican senator, তিনি হাত মিলিয়েছেন একজন লিবারেল ডেমোক্রেটিক সিনেটরের সাথে, ক্যালিফোর্নিয়ার মারিয়া ক্যান্টরের সাথে, যে যদি তুমি ট্যারিফ ইম্পোজ করো, আগে তোমাকে পারমিশন নিতে হবে কংগ্রেসের কাছ থেকে, এবং 60 দিনের মধ্যে এইটা অ্যাপ্রুভাল নিতে হবে। একই কাণ্ড দেখছি আমরা হাউসে, আনপ্রেসিডেন্টেড। হাউসটা রিমার্কেবলি ট্রাম্পের অনুগত। যে হাউসে দেখছি আমরা আজকে একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য, একজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হাতে হাত মিলিয়ে প্রস্তাব রেখেছেন যে এই বিষয়টি হাউসের ভেতরে আলোচিত হতে হবে। তার মানে চাপটা বাড়ছে। কারণটা ভেরি সিম্পল। টেড ক্রুজ, সবচেয়ে লয়াল রিপাবলিকান সিনেটর, তিনি বলছেন যে এই যে ক্রেজিনেস তৈরি হচ্ছে, এই যে পাগলামি হচ্ছে, এই পাগলামির জন্য তো আমরা ভাই ট্রাম্পকে ভোট দেই নেই। টেড ক্রুজের মতো লোকের কথা বলছেন, তিনি আপত্তি করছেন। তার মানে আপত্তিটা বাড়ছে। তুমি একটু আগে দেখছো আজকে কি হয়েছে, গতকাল কি হয়েছে, সারা আমেরিকায় 1500 প্রোটেস্ট হয়েছে, মিছিল হয়েছে, 1500 মিছিল হয়েছে। তার মানেটা কি? তার মানে দেশের ভেতরে উত্তাপটা বাড়ছে। উত্তাপটি ডোনাল্ড ট্রাম্প সাহেব দীর্ঘদিন সহ্য করতে পারবে, দেখার বিষয়। এবং ডক্টর কবির হাসান, আপনার কাছে এই প্রসঙ্গটাই জানতে চাই, সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে গেছেন, তৃতীয়বারের মতো হতে পারবেন কি না এটি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু সেটিকে এক সাইডে রেখে যদি আমরা আলোচনা এগিয়ে নিতে চাই, সেটি হলো বাকি যে সেনেটররা কিংবা কংগ্রেসম্যানরা আছেন, তাদেরকে তো মধ্যবর্তী নির্বাচন কিংবা সামনের আগামী দিনের নির্বাচনগুলো ফেস করতে হবে। তারা তো ফিল করছেন যে দেশের মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের ব্যক্তিগত নির্বাচনের জন্য ক্ষতি হতে পারে। রিপাবলিকানদের কথাই বলছি। সেক্ষেত্রে তারা কি আরেকটু সক্রিয় হবেন বলে মনে হচ্ছে সামনের দিনগুলোতে?
এই যে দেখুন, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করছি হাসান ফারদৌস ভাইয়ের সাথে। এই যে ইমার্জেন্সি অ্যাক্টের মধ্যে ইউনিল্যাটারাল ট্যারিফ বাড়াচ্ছেন, কিন্তু ওনার অবজেক্টিভটা তো দেশের জনগণ না। আসলে ওনার অবজেক্টিভ হলো ওনার আশেপাশে যারা আছে একটা ধনী শ্রেণী, এবং 13 বিলিয়নার ওনার ক্যাবিনেট এতে আছেন, উনি ওনাদের স্বার্থকে দেখছেন। আবার একটা কনস্পিরেসি থিওরি আছে, অনেকে বলছে যে রিসেশনটা ডেফিনেটলি আসবে, স্টক মার্কেট ফল করবে, এই সুযোগে কিছু লোককে মানে স্টক অল্প পয়সা কিনে আবার হঠাৎ করে নিয়ে ইউনিল্যাটারালি এই যে ইয়ে করেছেন এটা নিয়ে বাদ দিয়ে দিবেন, এতে উইনফল গেইন হবে অনেকের। যে কথাটা আপনি বলছিলেন রাজনীতি, তার আগে আমি আরেকটা ব্যাপার বলছি। এই যে ট্রেড ডেফিসিটের সাথে, যেটা ট্রেড ডেফিসিটের মধ্যে দুইটা সাইড আছে, একটা হলো গুডস ট্রেড আর একটা হলো সার্ভিস ট্রেড। এর মধ্যেও কিন্তু দেখবেন আপনি যদি ইয়াকে ডিকম্পোজ করেন, আপনার কিন্তু আমেরিকানরা সার্ভিস ট্রেডে $280 বিলিয়ন সারপ্লাস আছে উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, কিন্তু আমরা এত বেশি কনজিউমার গুড আমরা ইম্পোর্ট করি, যার কারণে টোটাল কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট $1.1 ট্রিলিয়ন উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এই যে কথাটা সুন্দর করে বললেন যে 8 বার ইয়া ক্রস করবে, এখন কিন্তু প্রোডাকশন প্রসেস শুধু একটা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ না, এটা গ্লোবাল সাপ্লাই চেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় একটা জিনিস যে তৈরি হচ্ছে আমেরিকা অথবা বাংলাদেশে, এটা বিভিন্ন পার্ট বিভিন্ন দেশ থেকে যাচ্ছে। এই যে গ্লোবাল সাপ্লাই চেন যে ডিসরাপ্টেড হবে, এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প অথবা নাবারোর মনে কেন আসে না যে এই গ্লোবাল সাপ্লাই চেনটা ট্রেডিং ব্লক হয়ে আমেরিকা থেকে চলে যাবে। আমেরিকার যে পাওয়ারটা, অফকোর্স তাদের পাওয়ার আছে, মানে সামরিক শক্তি আছে, অর্থনীতি যে শক্তিটা ছিল, অর্থনৈতিক শক্তিতে ওরা কুঠারাঘাত করছে। আমি আরেকটা জিনিস অ্যাড করছি আমার পলিটিক্যাল ইয়েটা যাওয়ার আগে। এই যে ডজ, যে অ্যালন মাস্ক এই যে লোকজনকে ফায়ার করছে, ইভেন সেই ইম্প্যাক্ট আমার ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়েছে, প্রত্যেকটা জায়গায় মানে ফায়ার হচ্ছে। এইটা করে সে কি করতে যাচ্ছে? অফকোর্স ফেডারেল গভর্নমেন্টের অনেক ধরনের ইনএফিশিয়েন্সি আছে, কিন্তু সেইভাবে তো টাকা সেভ করে সে ইসরায়েলের বোমা ফালাবে, তারপর 750টা আমাদের ঘাঁটি আছে বিভিন্ন জায়গায়, যা আমাদের অপ্রয়োজনীয় খরচপাতি আমরা করতেছি, আমরা মানুষ মারতেছি। দি সেম টাইম আপনি জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো DEI ডাইভার্সিটি ইকুইটি অ্যাটাক করে মানে ফান্ডিং কমে দিচ্ছে। এটা তো আলটিমেটলি আমাদেরকে রং টার্ন আমাদের দুর্বল করে দিবে। এবার আমি আসছি পলিটিক্যাল ফল আউটের বেলায়। এটা আমি 1860-এর উদাহরণটা আবার টানছি। উইলিয়াম ম্যাকিনলি যেই ট্যারিফ অ্যাক্ট করেছিলেন প্রথমে 50% ট্যারিফ, উনি নিজে গুহারা হেরেছেন কংগ্রেসে, এবং 93 সিট সে বছর রিপাবলিকান হারাইয়া তারপরে ডেমোক্রেটরা পাওয়ার এসেছে। আমি একই পদধ্বনি দেখতে পাচ্ছি। সাধারণত এই ট্যারিফের ইম্প্যাক্টটা পড়া শুরু করেছে, একটা রিসেশনে আমরা যাব, রিসেশন যখন যাবে আলটিমেটলি এবং ইন্টারেস্টিংলি এই যে ডজের যে মানে কাট করা, কর্মরে ছাঁটাই করা, এটা কিন্তু রিপাবলিকান বেসে যে আঘাত করছে, নাম্বার 1। নাম্বার 2, ট্যারিফের কারণে কিন্তু সবাইকে আমরা প্রাইস পে করতে হচ্ছে। আমরা প্রাইস পে করছি আর উনি ট্যাক্স কাট দিয়ে বড় বড় ইলন মাস্ক তাদের এই ধনী শ্রেণীকে উনি মানে ওনাদেরকে একটা ট্যাক্স রিলিফ দিচ্ছেন। এইটার একটা সাংঘাতিক নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই 2026 মিডটার্মে 33 রিপাবলিকান রানিং ফর সিনেটর রিকনফার্মেশন, এবং আপনারা জানেন খুব 3 মেজরিটি নিয়ে এখন রিপাবলিকানের কংগ্রেসে আছে। এবং হিস্টোরিক্যালি ইন্টারেস্টিং, ইজ ভেরি কন্ট্রাডিক্টরি। হাসান ফারদৌস আমার সাথে একমত হবেন যে এই রিপাবলিকানরা বরাবরই ফ্রি ট্রেডের পক্ষে ছিল, এবং ফ্রি ট্রেডের এগেইনস্টে গিয়ে অলরেডি সেই টেনশন কংগ্রেসে শুরু হয়েছে, এবং তারা তাদের নিজেদের সিট বাঁচানোর চেষ্টা করছে। আমার প্রেডিকশন, এটা যদি চলতে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প যদি রিভার্স না করে ঠিক সময়ে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এবং ডেফিনেটলি রিপাবলিকানরা কংগ্রেস লুজ করবে, পসিবলি সিনেট পর্যন্ত। কারণ এই ইম্প্যাক্টটা কিন্তু সারা আমেরিকা দেখবি ছড়িয়ে যাচ্ছে। এটা রিপাবলিকানদের জন্য খুব একটা ভালো না। এবং মানে নাবারের কথা বললেন হাসান ফারদৌস ভাই, তো একটা লোক, ওদেরকে আরো থিঙ্কিং পারসন নাই? ওদের তো অনেক বড় বড় মানে পলিটিশিয়ান আছেন, থিঙ্কার আছেন, তারপর ইকোনমিস্ট আছেন। ওরা কেমন করে ডোনাল্ড ট্রাম্পের ক্রেজিনেসকে, আমি মনে করি ক্রেজিনেস, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কারো কথা শোনে না। সে কিন্তু মনে করে যে সারা দুনিয়া আমাদেরকে রিপ করছে, আমাদের হাই ট্যারিফ দিয়ে আমরা সেই ট্যারিফের টাকা আমরা ফেরত নিয়ে আসতে হবে। এই যে তার ইউনিফর্ম মানে ইউনাইটেড থিঙ্কিংকে কেউ রাশ টেনে ধরা,
এটা কেউ ধরতে পারছে না, এটা আমার কাছে অবাক লাগছে। কিন্তু এই পাগলামিকে সাপোর্ট করতে গিয়ে আমেরিকান জনগণ একটা প্রাইস পে করতেছে, সারা দুনিয়ার জনগণ প্রাইস পে করতেছে, এটা কারোর জন্যই মঙ্গল হচ্ছে না। জি হাসান জুয়েল, কুদ্দুস এক ভাই, মিনিট, জি প্রফেসর সাহেব খুব ভালো বললেন মিড টার্মের কথা। টেড ক্রুজ কি বলেছে? টেড ক্রুজ বলেছে দেয়ার উইল বি ব্লাড বাথ, রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি তার দলের কথা বলছেন যে আমার দল মিড টার্মে ব্লাড বাথের সম্মুখীন হবে। জি একই সাথে আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা দুটো চিঠি, একটা চিঠি প্রধান উপদেষ্টা পাঠাবেন, একটা বাণিজ্য উপদেষ্টা পাঠাবেন। যেহেতু আমরা হোয়াইট হাউস সূত্রে জানতে পেরেছি এর মধ্যে 50টি দেশ আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ হয়তো সেই 51, 52, 53 নম্বরে পড়বে। বাংলাদেশের আজকে এইমাত্র আমরা কিছুক্ষণ আগে যে খবরটি পেয়েছি, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, অর্থাৎ এই উপদেষ্টার পরিষদে একমাত্র শেখ নামে কেউ আছেন, শেখ বশিরউদ্দিন, তিনি আজকে মার্কিন চার্জ অ্যাফেয়ার্সের সঙ্গে একটি ব্রেকফাস্ট করেছিলেন এবং সেই ব্রেকফাস্ট শেষে তিনি বলছেন তিনি কোনো আশা দেখছেন না যে এই শুল্কটা স্থগিত হতে পারে। যদি আশা নাই থাকে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো আসলে কি অপেক্ষা করছে? না, প্রথমত ট্রাম্প সাহেব বলেছেন মুখে কিন্তু তিনি নেগোশিয়েট করতে চান। কমার্স সেক্রেটারি বলেছেন যে অন্যদেরকে বলেছেন ভাই তোমরা ইমিডিয়েটলি রিটালিয়েট করো না, একটু ওয়েট করো। কমার্স সেক্রেটারি বেসেন বলছেন যে ওয়েট করো, একটু চুপ করে থাকো, এইভাবে বলেছেন যে চুপ করে থাকো, প্রতিশোধ নিও না। কারণটা কি? কারণ এই যে চিঠি পাঠানো শুরু হয়েছে, নেগোশিয়েট করা শুরু হয়েছে, এক দেশ থেকে আরেক দেশের, কান্ট্রি টু কান্ট্রি নেগোশিয়েশন রুম আছে। কেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করতে পারি? কিন্তু দুটো পার্টি যে বটে, কিন্তু আমাদের অপশন কি? আমাদের আমেরিকা কি? আমেরিকা চায় এই ট্রেড ডেফিসিটটা কমাতে। আমরা ইম্পোর্ট করি 2 বিলিয়ন, এক্সপোর্ট করি আমরা 8.5 বিলিয়ন। কেমন আমরা কি কিনি আমেরিকা থেকে? আমরা আমেরিকা থেকে কিনি স্টিল প্রোডাক্টস, এনার্জি প্রোডাক্টস, আমরা কিনি গ্রেইনস, কটন। কেমন আমাদের রাফলি অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 74%। এবং বাংলাদেশ গভর্নমেন্ট প্রপোজ করছে যে আমরা দরকার হলে এখন 0 করে নিয়ে আসবো। ভিয়েতনাম একই প্রস্তাব করেছে, আমরা এখন 0 করে নিয়ে আসবো। 0 করে নিয়ে আসলেও আমাদের তো ইম্পোর্ট হচ্ছে মাত্র $2 বিলিয়ন। আমাদের ইম্পোর্টের পরিমাণ তো খুব কম। যদি অনেক এক্সপেন্সিভ গাড়ি আমরা ইম্পোর্ট করতে পারতাম আমেরিকা থেকে, অনেক বিক্রি হতো, তাহলে আমাদের আমেরিকার পক্ষে এই ডেফিসিটটা কমে আসতো। কিন্তু আমরা কি আমেরিকার গাড়ি কিনবো? আমাদের রাস্তা যেমন আমেরিকার গাড়ি অ্যাপ্রোপ্রিয়েট না, অত বড় গাড়িতে আমরা কি করবো? আমাদের জন্য লাভজনক কোনটা? কোরিয়ান গাড়ি বা জাপানিজ গাড়ি বা এখন চাইনিজ ইলেকট্রিক গাড়ি আমাদের জন্য অনেক বেশি লাভজনক, অনেক বেশি এফিসিয়েন্ট তারা। আর একটা এক্সাম্পল দিই, যদি আমরা আমেরিকা থেকে অনেক বেশি হুইস্কি ইম্পোর্ট করি তাতে বেশ লাভ হবে। এই মুহূর্তে হুইস্কিতে আমরা 600% ট্যারিফ আমরা ইম্পোজ, 600%। তার ফলে মাত্র 400 বোতল আমরা গড়ে বছরে ইম্পোর্ট করি। কেমন তো ট্যারিফ কমালে কি বাংলাদেশে হুইস্কি খাওয়া বেড়ে যাবে? লোককে তো কিনতে হবে। ফলে অনেস্টলি বলি, আমি অন্তপক্ষে, আমার চেয়ে ভালো বলতে পারবেন কবির স্যার, আমি অন্তপক্ষে কোনো রিয়েলিস্টিক অবজেক্টিভ দেখি, এক্সিট পথ দেখি না আমাদের। সিম্পল ফর্মুলা, ট্যারিফের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যখন দাম বেড়ে যায় ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে যাওয়া মানে আমাদের ফ্যাক্টরির যে এক্সপোর্ট অর্ডার তা কমে যাবে। ফলে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হতে থাকবে, একের পর এক। এখন সবাই বলছে যে আমাদের অন্য মার্কেট খুঁজতে হবে। অন্য মার্কেট মানে আমরা তো মূলত ইউরোপে এবং আমেরিকাতে এক্সপোর্ট করি। অন্য মার্কেট বলতে কি বোঝায়? অন্য মার্কেট ল্যাটিন আমেরিকা, মেবি আফ্রিকা। কিন্তু আমাদের আসল মার্কেট হচ্ছে কি এই দুই, ইউরোপ এবং নর্থ আমেরিকা। তাকে বাদ দিয়ে যদি আমরা নতুন মার্কেট করি, বিল্ড করতে আমাদের আগে 10, 15, 20 বছর লাগবে। বাট মিনওয়াইল কি হবে? যেটা আমি বলবো, যেটা হবে বাংলাদেশে তোমাকে বলে দিচ্ছি আমি, তা হচ্ছে যে মিল মালিকরা, ফ্যাক্টরি মালিকরা খরচ কমানোর জন্য শ্রমিকদের বেতন কমানো শুরু করবে। সবচেয়ে ইজি পথ কোনটা? শ্রমিকদেরকে স্কুইজ করা। এখন যে 1000 টাকা বেতন পায়, সে পাবে 800 টাকা। এই 200 টাকা সেভ করবো, ট্যারিফের যে টাকাটা ইম্পোজ করার ফলে যে ব্যবধান তৈরি হয়েছে সেখানে মিট করবো। তার মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? ট্যারিফ মানে আমেরিকা তো আমরা সবচেয়ে দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবো।
এবং বাংলাদেশে। জি ডক্টর কবির হাসান। আমি জাস্ট একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি বাংলাদেশ এখন মানে ইম্পোজ করে অন দি অ্যাভারেজ 15% ট্যারিফ, 74% যেটা বলেছেন চিটিং, নন ট্যারিফ ব্যারিয়ার সবকিছু মিলিয়ে আছে। কিন্তু আমেরিকান মার্কেট যেটা ফেরদৌস ভাই বললেন $8.4 বিলিয়ন ইন বাংলাদেশ থেকে আমেরিকা যায় এবং মেজরিটি অফ দিস আর আরএমজি গার্মেন্টস। কিন্তু এটার মধ্যে ক্যাটাগরি আছে 80% অফ দিস মেজরিটি গার্মেন্ট আমরা বলি প্রাইস ইনএলাস্টিক। ট্যারিফের কারণে যদি এটা দাম বেড়েও যায়, যেমন আপনি আন্ডার পড়বেন দাম বাড়ুক আর কমুক, তাহলে আমাদের যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কিন্তু খুব কম এটার মধ্যে, অনলি 20%। ওই 20% এটা ইম্প্যাক্টেড হবে, নট 80%। তো এই জায়গায় কি করা দরকার? এই যে বলেছে চিঠি দিবেন, তারপর চার্জ দেখা করতেন ভালো, ওদেরকে আমেরিকায় বসে আমেরিকার যে অ্যাম্বাসেডার আছেন বাংলাদেশে না খেয়ে না ঘুমাই খালি আমেরিকার যে এস্টাবলিশমেন্ট যোগাযোগ করা এবং নেগোশিয়েট করা ইত্যাদি করে তাদেরকে বোঝানো যে দেখো আমাদের এই অবস্থা, আমাদের কিন্তু একটা ভালো মানে একটা রুম আছে, এটা নেগোশিয়েট করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এই সুযোগটা আছে। সবচেয়ে আমি যে শঙ্কিত যে আরএমজি, আপনি জানেন যে 4 মিলিয়ন আমাদের উইমেন ওয়ার্কার আছে, যে কথাটা বললেন যে ওরা ওই যে ট্যারিফটা দিতে যেটা থেকে সেটা ওদের বেতন থেকে কেটে নেবে। এটা ছাড়াও যদি ক্লোজারও হবে অনেক ইয়াগুলো মানে ফ্যাক্টরিগুলো ক্লোজার হলে কি হবে, আমাদের মেয়েরা চাকরি যে ছিল যারা ক্ষমতা মানে নারী ক্ষমতায়ন বলি যেটা আমরা হচ্ছিল আমাদের দেশে, তারা আবার ফিরে যাবে গ্রাম অঞ্চলে, একটা সোশ্যাল টেনশন সৃষ্টি হবে। ইকোনমিতে অফকোর্স এটা ইম্প্যাক্টেড হবে, এটা সোশ্যাল একটা টেনশন সৃষ্টি আমাদের জন্য। এই যে ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা আরো একটা বড় কারণ অর্থনৈতিক ব্যাপারটা। এই জন্য আমি বলবো যে এই যে আমাদের ট্রেজারি অ্যাডভাইজার আছেন, তারপর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে অ্যাপিল করা দরকার। আর আমাদের ট্রাম্প সাহেবের প্রেসিডেন্ট তো উনি একটু মানে আমাদের বাংলাদেশে যে তেল মারা পছন্দ করেন আর কি, উনি মানে আমি এইভাবে বলছি কারণ ইয়াকে ভিয়েতনামে উনি জিরো করে দিয়েছেন, তাই না? ভিয়েতনাম বলছে আমরা জিরো করে দিয়ে ভিয়েতনামকে মাফ করে দিয়েছেন। আর তো ডোনাল্ড ট্রাম্প তো আছে যে আর্ট অফ নেগোসিয়েশন, জানেন উনি মনে করেন যে দুনিয়াটাকে হিসাবে দেখেন এবং উনি ওইগুলোকে ইয়া করেন। সাইকোলজি হিজ এ নার্সিস্টিক গাই, তাই না? সাইকোলজিক্যালি প্লে করে আমাদের লোকজনকে ঝাঁপিয়ে পড়তে, কারণ এটা আমাদের খুব একটা ইম্প্যাক্ট করবে। কারণ আমাদের সাথে কম্পিটিটরস যে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে আমেরিকা একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক আছে। ওদের কিন্তু 26% ট্যারিফ, তাই না? আমাদের 36-7% ট্যারিফ। আর ইন্টারিম গভর্নমেন্টের যে ডিসরাপশনে অনেক কিছু প্রোডাকশন প্রসেস স্লো হয়ে গেছে, অনেক ধরনের অর্ডার বাংলাদেশে অন্য জায়গায় চলে গেছে এবং ইন্ডিয়াতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন কিন্তু আমাকে দিন রাত কাজ করে এটাকে রক্ষা করতেই হবে, মানে আমি তো বললাম যে দুই ধরনের গার্মেন্টস আছে, যেটা আমি প্রাইস ইনএলাস্টিক এটা খুব একটা ইম্প্যাক্টেড হবে না, এটাই মেজরিটি। কিন্তু 20% যদি হয় আমাদের অনেক শ্রমিক মানে চাকরি হারাবে, তারা বেতন কম পাবে, ফিরে যাবে, আর এটা সোশ্যাল ইমব্যালেন্স সৃষ্টি করবে। কারণ আমাদের অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে 80% আমাদের নারী শ্রমিক, তাই না? তারা আমাদের যে ক্ষমতা আছে বিভিন্ন জিনিস সেক্টর এখানে একসাথে জড়িত। এই জন্য এটাকে একটু সিরিয়াসলি গভর্নমেন্টকে নিতে হবে। চিঠি চালাচালি ইজ নট গুড এনাফ, ইটস মোর দ্যান দ্যাট। একটা শক্ত কূটনীতির কথা আমি একটা অ্যাড করি এখানে, একটা জিনিস, একটা রিয়েল ফ্যাক্ট অ্যাড করি আমি। পেরুতে মাত্র 10% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। পেরু কিন্তু মেজর ইমার্জিং গার্মেন্ট এক্সপোর্টার, এবং আমি দেখতে পাচ্ছি যে গার্ডিয়ান রিপোর্ট করেছে একটা যে অনেক আমেরিকান গার্মেন্ট ব্যবসায়ী বাংলাদেশ না যে পেরু যাওয়া শুরু করেছে। একইভাবে ভারতের কিন্তু আমাদের তো হলো গিয়ে 37%, ভারতের 27%, এবং রয়টার্স রিপোর্ট করছে যে 50 আমেরিকান কোম্পানিজ হ্যাভ অলরেডি অ্যাপ্রোচড ইন্ডিয়া ফর পসিবল পার্টনারশিপ। তার মানে বাংলাদেশ থেকে চলে যাবে পেরুতে অথবা ভারতে। এগুলি খুবই ভয়ঙ্কর। খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু ঠিক কি ব্যবস্থা নেবে আমার মাথায় ঢুকছে না। ডক্টর কবির হাসান, আপনার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো শক্ত কূটনীতির কথা আপনারা দুজনেই বলছিলেন, কিন্তু ভিয়েতনাম কিংবা অন্য দেশের মতো যদি বাংলাদেশ অফার করে যে তারাও আমেরিকান পণ্য ইম্পোর্ট করার সময় শূন্য ট্যারিফ করে, সেই ক্ষেত্রে কি কোনো একটা সমাধান হতে পারে? কিংবা বাংলাদেশের জন্য কি এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে যদি ওরা আমেরিকান পণ্য আমদানি করার ক্ষেত্রে শূন্য ট্যারিফ করে দেয়? আচ্ছা, আমি একটা জিনিস করতে চাচ্ছি। আপনাকে যখন ইম্পোর্ট করে, ইম্পোর্টের কম্পোজিশন আপনাদের দেখতে হবে।
আমরা কিন্তু যে কথাটা কুস্তির কথা বলেছেন, কারের কথা বলেন, আমরা কিন্তু ফিনিশ গুড আমেরিকা থেকে কপটা আনি না। যে আমরা তুলা আনি, ইন্টারনেট গুড হিসাবে আমাদের গার্মেন্টসে যায়। ওখানে যদি আমরা ট্যারিফ কমাই আমেরিকা খুশি করার জন্য, এটা কিন্তু আমাদের অন্য ইন্ডাস্ট্রিকে হেল্প করবে। আমরা একটা কস্ট ইফেক্টিভ হতে পারবো আর&ডিতে। তারপর ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমেরিকা থেকে বেশি আনে। ওখানে কিন্তু আমাদের রোম আছে, এখন কিন্তু 74% ঠিক না, মানে যে ব্যাপারটা নন ট্যারিফ ব্যারিয়ারগুলো কমিয়ে দিতে বলছে, আমরা 15% বলে যে আমরা নন ট্যারিফ ব্যারিয়ার আর রাখবো না। কারণ নন ট্যারিফ ব্যারিয়ার কিন্তু এই মানে ট্যারিফ যেটা মানে পয়সার ব্যাপারটা এবং নন পয়সার ব্যাপারটা ওইটাই বেশি। এটা যদি বোঝানো যায় তাহলে আমাদের জন্য কিন্তু উইন সিচুয়েশন হবে। কারণ ইন্টারমিডিয়েট গুড তো আমাদের প্রোডাকশন প্রসেসে কাজে লাগছে, আমাদের ওষুধ শিল্প আছে, তারপর তুলা ইজ ওয়ান অফ দি 5th লার্জেস্ট ইম্পোর্টার আমেরিকা থেকে এলা, এবং যেটা আমাদের গার্মেন্টসে যাচ্ছে। এখানে কিন্তু আমরা শুল্ক মানে সমন্বয় করতে পারি, আমরা বলতে পারি যে এটা আমরা কমাবো, এতে কিন্তু আমাদের ওই যে ম্যানুফ্যাকচারিং যেটা আর&ডি, যেটা ফিনিশ গুড হিসাবে আমেরিকা যাচ্ছে, সেখান থেকে আমরা রেহাই পাবো। আমার মনে হয় আমাদের সক্ষমতা লাগাতে হবে, না দেখে খুব তাড়াতাড়ি শিখতে হবে। আমাদের রুম আছে উইন করার, মানে ইন্ডিয়াতে চলে যাওয়ার একটা ইয়ে আছে, কিন্তু ইন্ডিয়াকে আমরা স্টপ করতে পারি। আরেকটা ব্যাপার অবশ্য এখানে পলিটিক্যাল একটা ব্যাপার কাজ করছে, যেমন ধরেন চাইনিজ এই যে ভিয়েতনামের সাথে, যেটা ভিয়েতনামের তো অধিকাংশই তাদের যে মানে গার্মেন্টসের কিন্তু সব চাইনিজ কোম্পানি ওখানে, ওদের এই শুল্ক মুক্ত মানে সুযোগটা নেওয়ার জন্য ওখানে ফ্যাক্টরি করে ওখান থেকে বিক্রি করে। আমরা কিন্তু এই সুযোগগুলো কাজে নিতে পারি মানে ট্রেডিং ব্লকের মাধ্যমে। তাই আমার মনে হয়, আমি কিন্তু একটু আশাবাদী কথা, কিন্তু আমি যেটা নিরাশাবাদী, ও চিঠি লিখে দিলাম, চার্জ দিয়ে একদিন দেখা করলাম, এইগুলো না, দিন রাত মানে কন্টিনিউয়াসলি কাজে লেগে থাকতে হবে। মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান লোক, এবং উনি যদি এটাকে আরো একটু ব্যক্তিগত পর্যায়ে, শুধু চিঠি না, টেলিফোন করা, আর ডোনাল্ড ট্রাম্প তো একটু বললাম উনি একটু মানে এপিসিতে পছন্দ করেন, মাফ করে দিলাম, মানে কিন্তু মানে একসাথে কিং, তাই না, মনে করে দিয়ে দিলাম বাংলাদেশ কি আছে, কিন্তু নিজে আবার ইয়া করেন যে বাংলাদেশে টাই করেন, তাই না। তো ওই ব্যাপারগুলো তার কাছে কাজে লাগে। তার একজন সাইকোলজিস্ট, আমাদের মানে যারা ট্রেড নেগোসিয়েশন, তাদের একজন সাইকোলজি সবসময় থাকা দরকার, কিভাবে ডোনাল্ড ট্রাম্পের মাইন্ডকে রিড করা যায়, এইভাবে আগাইলে এগুলো হবে। আর 60 ডেজ পরে কিন্তু রিপাবলিকটা তারপরে করা হবে, কারণ তাদের মিড টার্ম ইলেকশনের কারণে কিন্তু এরকম ফ্রি রেইন দিবে না, যেটা এটা কংগ্রেসের ব্যাপার। 60 ডেজের মধ্যে এটা রেটিফাই করতে হবে, রেটিফাই ওরা করবে না, কারণ ফ্রি ট্রেড রিপাবলিকানদের ওয়ান অফ দিস তাদের ফিলসফি, মানে ফ্রি ট্রেড করা, কিন্তু তারা কিন্তু এই ট্যারিফ কিন্তু পছন্দ করে না, ফ্রি ট্রেড ওরা বিশ্বাস করে। হাসান ফেরদৌস ভাই, আমরা যখনই বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে আলোচনা করছিলাম, তখনই ভারতের কথা চলে আসছিল, ভারতের বাজার নিয়ে কথা আসছিল। আমরা বাংলাদেশ ভারতের সম্পর্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বিমস্টেকের বৈঠকের বাইরে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে একটা বৈঠক করেছেন, যেখানে তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেকে বলছেন কোনো কিছু পাওয়া গেল কি না গেল, দুজন যে কথা বলেছেন, আলোচনার দুয়ারটা উন্মুক্ত করেছেন, এটাই অনেক বড় পাওয়া। তারপর আপনার কাছে কি মনে হয় যে এই বৈঠক থেকে বাংলাদেশ কিংবা ভারত দু দেশের সম্পর্ক উন্নয়নে কতটা ভূমিকা আসলে রাখবে, নাকি আসলে এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ হিসেবেই থেকে যাবে? আমি আগেও বলেছিলাম, আবারও বলি যে ভারত, চীন এই দুটো ফ্যাক্টর সামনে রেখে আমাদের সামনে রিস্কও আছে, অপরচুনিটিসও আছে। ভারতকে আমাদের প্রয়োজন, নানা কারণে প্রয়োজন, আমাদের সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী, নানা কারণে আমরা তো ভাটির দেশ, উজানের দেশ, আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট ভারতের উপরে। ফলে ভারতের সঙ্গে বন্ধুত্ব আমাদের জন্য জরুরি। ভারতকে ক্ষিপ্ত করে আমরা যে চীনকে বন্ধু বানিয়ে খুব গেইন করব, আমার তো মনে হয় না, এটা আমার নিজের ধারণা। যেটা হাসিনা ট্রাই করেছিলেন এবং এখন দেখতে পাচ্ছি ইউনূস সাহেব ট্রাই করছেন, যে তিনি ভারতে চলে যাওয়ার ফলে যে ভয়েড তৈরি হয়েছে, শূন্য তৈরি হয়েছে, তা তিনি ভরছেন একদিকে পাকিস্তানকে এনে, অন্যদিকে চীনকে এনে, এবং এটা ভারত খুব ভালো চোখে দেখছে না। কিছু কিছু বক্তব্য ইউনূস সাহেব দিয়েছেন যা খুব ডিপ্লোম্যাটিক আমার কাছে মনে হয়নি, যেমন তার 7 সিস্টার্স নিয়ে তার মন্তব্য। একে তো ইনঅ্যাকুরেট বক্তব্য, তাই এটা ইনসেন্ডিয়ারি বক্তব্য। ইনঅ্যাকুরেট কেন? উনি বলছেন যে এই যে চিকেন নেক বলছি আমরা, শিলিগুড়ি করিডোর, 7 কান্ট্রিজ তিনি বলেছেন, না 7 কান্ট্রিজ নয়, এরা ভারতের অন্তর্গত প্রদেশ সমূহ, রাজ্য সমূহ। এই ব্যাপারে তুমি বাইরে থেকে নাক গলাতে পারো না, দ্যাট ক্লিয়ারলি ইজ এ ভায়োলেশন। কেমন? ফলে
আমাদেরকে একটু স্মার্ট হতে হবে। তবে তুমি শুরু যেটা বললে যে অবশেষে কথা বলা শুরু করেছি আমরা, এইটা একটা পজিটিভ লক্ষণ। কিন্তু কি কথা বললাম আমরা বলেছি হাসিনাকে ফেরত দিতে হবে, এটা আমাদের প্রধান দাবি। অন্য কোনো স্পেসিফিক দাবি কিন্তু আমরা করিনি। ভারত দাবি করেছে। ভারত কি বলেছে? 1 নম্বর, ভারত বলছে যে তোমরা যেভাবে কথাবার্তা বলো এটা বন্ধ করতে হবে। বেশ রূঢ়ভাবে, কিন্তু যেটা বাংলাদেশের পত্রিকা আসেনি, ভারতের পত্রিকা আসছে, বেশ রূঢ়ভাবে মোদী সাহেব ইউনূসকে বলেছেন এইসব উল্টোপাল্টা কথা তুমি বলবে না। স্পেসিফিক্যালি এই 7 সিস্টার্স নিয়ে এই কথা তিনি অনেক আগে থেকে বলছেন, যে ফ্রান্স থেকে তিনি বলা শুরু করেন 7 সিস্টার্স নিয়ে, যা কিনা খুব একটা ওয়াইজ নয়। এবং তুমি দেখবে ঠিক বিল থেকে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী খুব কড়া একটা জবাব দিয়েছেন, খুব একটা কড়া জবাব দিয়েছেন বাংলাদেশকে 7 সিস্টার্স নিয়ে। এটা 1 নম্বর। 2 নম্বর তিনি কি বলেছেন? মোদী বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের অব্যাহত নির্যাতন বন্ধ করতে হবে। এই ব্যাপারে আমরা স্বীকার করেছি, হ্যাঁ হয়েছে নির্যাতন, আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নির্যাতন আমরা এখন বন্ধ করতে পেরেছি। লক্ষ্য করে দেবে আজকের পত্রিকায় কি এসেছে, ভারতীয় পত্রিকায়, যে মোদী সাহেবের ধমক শোনার পরে আমাদের লাঙ্গলবন্দের যে উৎসব হয় তাতে স্বরাষ্ট্রমন্ত্রী যে হাজির হয়েছেন এবং এনশিওর করেছেন কোনো গন্ডগোল হবে না। মোদী সাহেবের ধমক শুনে লিটারারি ভাষাটা লিখেছে, হিন্দুস্তান টাইমস লিখেছে। ফলে টেনশনটা কিন্তু ইরেজ হয়নি। এই টেনশনটা মূলত ফুয়েল জ্বালাচ্ছে কিন্তু ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া শুরু থেকে ইউনূসকে একটা টার্গেট করেছে শত্রু হিসেবে। তাতে কি বক্তব্য? ইউনূস একটা ইসলামিস্ট, বাংলাদেশে একটা ইসলাম ভিত্তিক রাজনীতি বা রাষ্ট্র গঠনের ব্যাপারে ইউনূস নেতৃত্ব দিচ্ছে এবং তিনি আইসি জাতীয় দল গঠন করতে যাচ্ছেন, কোনো বাজে কথা। কিন্তু এই ন্যারেটিভটা ভালো খাচ্ছে, ভালো চলছে ভারতীয় মিডিয়াতে এবং পলিটিক্যালিও। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের যে মেয়েদেরকে, অর্থাৎ 5ই আগস্টের আন্দোলনে যে মেয়েরা ছিল তাদেরকে স্টেট ডিপার্টমেন্ট পুরস্কৃত করার কথা ছিল, সেটি নিয়েও ভারতীয় মিডিয়া লিখছে যে ইসলামিস্টদেরকে পুরস্কৃত করছে স্টেট ডিপার্টমেন্ট। ইউএসএআইডির ফান্ড নিয়ে যারা কাজ করেছে তাদেরকে মার্ক রুবিও কেন তাদেরকে পুরস্কৃত করবে, সেটি নিয়েও তারা কিন্তু বেশ প্রশ্ন তুলছে। কনস্ট্যান্টলি এই ন্যারেটিভটাই তারা এস্টাবলিশ করতে চাইছে। সামনে কিন্তু ইলেকশন ভারতে, বিজেপি চেষ্টা করছে এই ইস্যুটাকে ব্যবহার করে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। আনন্দবাজার পত্রিকা সম্পাদকীয় লিখেছে যে মমতা ব্যানার্জি শুরুতে কিন্তু এই টোপে এই ফাঁদে পড়েননি। যখন তিনি দেখলেন শুভেন্দুরা এই ইস্যুটাকে ব্যবহার করে অনেক এগিয়ে যাচ্ছে, তখন তিনিও কিন্তু একইভাবে বাংলাদেশের এই সংখ্যালঘু নিয়ে কথা বলা শুরু করেছেন। এটা পিওরলি রাজনৈতিক, ভোটের রাজনীতি। আমি আশা করবো যে আমাদের নেতৃত্ব, আমি ভারত ফরগেট ইন্ডিয়া, আমি আমাদের কথা বলবো যে আমরা আরো সেন্সিবল কথাবার্তা বলবো। আমরা এমন কথা বলবো না যা কিনা ইন্ডিয়া ব্যবহার করতে পারে আমাদের বিরুদ্ধে পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ। এটা একটা। আর 2 নম্বর, চীনা কার্ড ব্যবহার করার সময় আমরা আরেকটু সচেতন হব। যেমন ধরো ছোট্ট এক্সাম্পল তোমার দিচ্ছি আমি, খবর এসেছে ভারতীয় পত্রিকাতে যে লালমনিরহাটে, যা কিনা লিটারালি কয়েক মাইল দূরেই চিকেন নেক ভারতের শিলিগুড়ি করিডোর, লালমনিরহাটে চীনা এয়ার বেস তৈরি হতে যাচ্ছে। দ্যাট উইল বি ডিজাস্ট্রাস। আমরা ভাবছি যে আমার জন্য খুব লাভজনক হলো, কিন্তু ভারত উইল নেভার অ্যাকসেপ্ট আমার বাড়ির পাশে চীনা মিলিটারি বেস তৈরি হবে। ভারত উইল নেভার অ্যাকসেপ্ট। আমি মনে করি যে এটা খুব সেন্সিবল একটা প্রস্তাব না। ভারতকে খোঁচানোটা আমার জন্য খুব লাভজনক না। জি, ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে শুরু থেকে ভারতকে বাংলাদেশের এই 5 আগস্ট পরবর্তী সময়টাতে বাংলাদেশ বিরোধী একটা অবস্থানে রাখা যাচ্ছে। আন্তর্জাতিকভাবেও চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনীতিবিদরা করার চেষ্টা করছেন। এবং এর আগেও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য, অর্থাৎ শীর্ষ পর্যায়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল। ভারত বিভিন্নভাবে সেটি এড়িয়ে গেছেন। এখন একটি শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশের, যেটি হাসান ফেরদৌস বলছিলেন, বাংলাদেশ দাবি করেছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার, অর্থাৎ রাজনৈতিক একটা দাবি করেছে। অন্য কোনো অর্থনীতি কিংবা ইস্যুগুলোতে তারা সেইভাবে এগোয়নি। কিন্তু ভারত কিছুটা নমনীয় হচ্ছে বলে কি আপনার কাছে মনে হচ্ছে যে শীর্ষ পর্যায়ে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে সামনের দিনগুলোর সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি কি ভারতের দিক থেকেও আসছে কিনা? না, দেখুন, এটা নিঃসন্দেহে একটা ভালো যে ওরা কথা বলেছে, এটলিস্ট সূত্রপাত হয়েছে। এবং যে কথাটা হাসান ফেরদৌস ভাই বলেছেন উনি আরো বেশি জানেন হয়তোবা। এটা শুধু শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ব্যাপারটা তা না, তার সাথে কিন্তু অন্যান্য ডিমান্ডও ছিল ইউনূস গভর্নমেন্টের, তাই না?
যেমন তিস্তার পানি বন্টন নিয়ে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, তারপর ভারত থেকে যে ইনসিডেন্ট মন্তব্য হচ্ছে শেখ হাসিনা অনেকে ঠিক আছে রাখো এটা বন্ধ করা, এই ব্যাপারগুলো কিন্তু উনি কথাবার্তা বলেছেন। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এমন ভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্রিয়েট করছে, এটা হাসান ভাইও দেখেন, মানে এটা অবিশ্বাস্য। বারবার তো মোহাম্মদ ইউনূস বলেছে ঠিক আছে আমাদের দেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কিন্তু এটা নট ধর্মীয়, এটা রাজনৈতিক। এবং উনি ওপেন করেছেন, ওপেন বলেছেন আপনারা আসেন দেখেন এটা কি হচ্ছে। তো ইন্ডিয়া তো সেই কার্ড কাজ করবেই, মানে হিন্দু কার্ড কাজ করবে, যেখানে ইয়ে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ইলেকশনের কথা বললেন, পশ্চিমবঙ্গকে বিজেপি গ্রাস করতে চাচ্ছে, কোনোভাবে পারছে না। এখন দেখেন মানে মমতা ব্যানার্জি তো সেকুলার মাইন্ডের মহিলা, সেও কিন্তু আবার ওইদিকে একই দিকে তার দিচ্ছে, কারণ তাকে ভোট ব্যাংক ধরে রাখতে হবে। কিন্তু আলটিমেটলি একটা জিনিস তো সত্যি, আমাদের পদ্মা ব্রিজে পর্যন্ত ইন্ডিয়া আসেনি, চায়না আসছে, তাই না? আমাদের দেশের সাথে অনেক চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, তাই না? তো এখন চায়নাকে আমাদের দেশে যদি উন্নতির জন্য তিস্তা ব্যারেজের জন্য যেটা হচ্ছে, ইন্ডিয়া এত বছর ধরে করছে ন্যায্য পানির বন্টনের ব্যাপারগুলোকে বরাবরই আমাদেরকে উপেক্ষা করে যাচ্ছে। আমরা বন্যার সময় বন্যা তো হচ্ছি, শুষ্ক মৌসুমে আমরা পানি পাচ্ছি না, এগুলো তো রিয়েল জিনিস, একটা আন্তর্জাতিক মানে আইনের লঙ্ঘন, এগুলো করে যাচ্ছে। আমাদের তো একটা সলিউশন বের করতে হবে। হ্যাভিং সেড দিস, এটা করতে হবে খুব ডিপ্লোম্যাটিক্যালি, কারণ ইন্ডিয়াকে ছাড়া আমরা বাঁচবো না। এই কারণে আমাদের চারদিকে মায়ের মতো ধরে রেখেছে, একদিকে আমাদের শুধু বঙ্গোপসাগর ছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নেই। ইন্ডিয়া আমাদেরকে ছাড়বে না, কারণ একটা বিরাট মার্কেট ইন্ডিয়ার জন্য। আপনি কি জানেন এই যে এই আমাদের রমজানে যে দ্রব্যমূল্যের দাম কম ছিল, ইন্ডিয়া কিন্তু মার্কেট খুলে দিয়েছে। পেঁয়াজ বলেন যাই বলেন, ইন্ডিয়ার ইম্পোর্টের কারণে কিন্তু আমাদের এই রমজানের দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে ছিল। ইন্ডিয়া বাংলাদেশকে ছাড়বে না, আমাদের দুজনকেই দরকার। কিন্তু ইন্ডিয়ারও বড় ভাই সুলভ এবং আমাদেরকে যেভাবে ট্রিট করছে, এই ট্রিটমেন্টটা ঠিক না। ইন্ডিয়ারও একটু মাথার মধ্যে ইয়ে আসা দরকার যে আমরা কেন ওদের সাথে আমরা সুবিচার করছি না। আমাদের পানি দিয়ে মারছে, বন্যায় মারছে, শুষ্ক মৌসুমে মারছে। এতদিনে যে লকডাউনের ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় রেখেও শেখ হাসিনা সবকিছু দিয়েছে, তারপরে তো শেখ হাসিনা কিছু আনতে পারেনি। Forget about the political repression and all this thing. এগুলো তো রিয়েল থিং, এগুলো তো আমাদের সলভ করতে হবে। ইন্ডিয়া তো এগিয়ে আসতেছে না, এবং সেটার একটা যদি অল্টারনেটিভ আমরা খুঁজি চায়নার সাথে আমাদের আগেও সম্পর্ক ছিল। কিন্তু হাসান ফাজিল ভাইয়ের সাথে আমি একমত, ইট হ্যাজ টু বি ডান ইন এ ভেরি সেন্সিটিভ ওয়ে, আদারওয়াইজ ইন্ডিয়াকে খেপালে আমাদের কিন্তু খুব একটা লাভ হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আমরা আমেরিকার ট্যারিফের বিশ্বব্যাপী প্রভাব, বাংলাদেশের করণীয় এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামী রোববার রাত 10টায় আবারও। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।